মাধ্যমে গণভোট প্রয়োজন এরকম কোনো অনুচ্ছেদে সংশোধনী আনা হয়, তাহলে শুধুমাত্র ওই অনুচ্ছেদের বিষয় না, পুরো সংশোধনী বিলটাই কিন্তু গণভোটে জনগণের কাছে পাঠাতে হয়। তো পঞ্চদশ সংশোধনীতে কিন্তু গণভোট প্রয়োজন এরকম একাধিক জায়গায় সংশোধন করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবনা আছে, অনুচ্ছেদ ৮ আছে, অনুচ্ছেদ ১৪২ আছে। তো যেহেতু এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। এবং এই যে প্রশ্নটা জনগণের কাছে পাঠানো হয় সেটা সংবিধানেই লেখা আছে, এবং প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, যে আপনি সংবিধানের পঞ্চদশ সংশোধনী সমর্থন করেন কিনা। নির্দিষ্ট করে কোনো অনুচ্ছেদের বিষয় গণভোট না, পুরো সংশোধনীর ব্যাপারে গণভোট। অর্থাৎ যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কিনা, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এর বাইরেও আরও অনেকগুলো কারণ আছে। কিছু আমি আমার গতকালকের বা এর আগের দিনের ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে, দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। সংসদে কোনো বিতর্ক হয়নি, সংসদীয় কমিটির মতামত একজনের ইচ্ছায় উপেক্ষা করা হয়েছে। তো এ ধরনের অনেক সমস্যা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। আর আমার সাথে যারা অন্য আপিলকারী ছিলেন বা ইন্টারভেনার ছিলেন, ওনাদের সাবমিশন আমার থেকে একটু ভিন্ন ছিল, যে কিছু কিছু জিনিস বাদ হলে একটা শূন্যতা তৈরি হবে, একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই বিষয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে আমাদের সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে, প্রথমে সামরিক ফরমান, পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। তো এই পঞ্চম সংশোধনী কিন্তু হাইকোর্ট বাতিল করে, এবং পরে হাইকোর্টের রায় স্থগিত হলেও আপিল বিভাগ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই বাতিলটা বহাল রাখে। কাজে ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের সংবিধানে বিসমিল্লা ছিল না পঞ্চদশ সংশোধনী হওয়া পর্যন্ত, ২০১১ সালের জুন মাস পর্যন্ত ১.৫ বছর বিসমিল্লা কিন্তু আপিল বিভাগের রায়ের কারণে সংবিধানে ছিল না। তাতে তো কোনো সমস্যা হয়নি, আমরা বাংলাদেশে যারা মুসলমান তারা অমুসলিম হয়ে যায়নি। কাজে আমি বলেছি যে এখন একটা অবৈধ সংশোধনী, এই ধরনের যুক্তির মাধ্যমে এটাকে বহাল রাখা এই আদালতের ক্ষেত্রে তার প্রকৃত দায়িত্ব পালন থেকে এক ধরনের বিরত থাকা হবে। কারণ যেহেতু সংশোধনীটা অবৈধ, এটাকে অবৈধই ঘোষণা করা উচিত। পরে যদি এই ধরনের শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরির উদাহরণ আগেও আছে, অতীতেও হয়েছে, আমি যে বিসমিল্লার উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং আরও কিছু ক্ষেত্রে হয়েছে। এই ধরনের শূন্যতা হলে এগুলো এখন নির্বাচিত সংসদ আছে, তারা দ্রুততম সময়ে এই শূন্যতাগুলো পূরণ করতে পারে। আগে তো ১.৫ বছর লেগেছে পূরণ করতে, এখন আরও দ্রুততম সময়ে করা যেতে পারে। কাজেই এই ছোটোখাটো বিষয়ের কারণে একটা অবৈধ সংশোধনীকে অবৈধ না বলাটা হবে আদালতের ক্ষেত্রে তার যে কর্তৃত্ব আছে সংবিধানের ব্যাপারে এবং সংবিধানের অভিভাবক হিসেবে, তারা সেই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতন একটা অবস্থা তৈরি হবে। সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এটা পুরোটা বাতিল করা উচিত। তবে আমি গতকাল যেমন বলছিলাম যে দুটো বিষয় আমি বলেছি সুরক্ষা দেওয়া উচিত, আর একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর একটা হলো ১০২ অনুচ্ছেদে মানবাধিকার রক্ষা করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া। তো আমি বলেছি এই দুটোকে অন্য যে সমস্ত জিনিস আমার অন্য বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আদালতের নজরে আনছেন তার থেকে ভিন্ন এই কারণে যে এই দুটো বিষয়ে কিন্তু সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায় আছে, অলরেডি রায় আছে। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে, আর এই যে আমাদের হাইকোর্টের যে মানবাধিকার রক্ষার বা মৌলিক অধিকার রক্ষার যে দায়িত্ব সেটার ব্যাপারে, এবং এই দায়িত্ব যে হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার, এই ব্যাপারে
অষ্টম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারেন, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। তবে মোটা দাগে এটাই আমার সাবমিশন ছিল। আরেকটা সাবমিশন আমি গতকালকেও যেটা করেছিলাম সেটা হলো, আরেকটা বিষয় হয়তো আদালত সুরক্ষা দিতে পারেন, যে সেটা হলো ওই যে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল, এটা তো চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল। তো যদি পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হয় তাহলে ওই বিধানটা সংবিধানে ফিরে আসবে। তো সেই ব্যাপারেও আদালত একটা সুরক্ষা দিতে পারেন। তবে আমি এটাও আবার আদালতকে বলেছিলাম যে এই সুরক্ষাটা দেওয়া গেলে ভালো, না দিলেও আমি আপাতত কোনো সমস্যা মনে করছি না, দুটো কারণে। কারণ একটা একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আগে রাষ্ট্রপতির একটা সন্তোষ প্রয়োজন হয়, যে উনি যদি মনে করেন, এবং তারপরে একটা গ্যাজেট নোটিফিকেশন করে বাকশাল বা এই জাতীয় একদলীয় ব্যবস্থা চালু করতে হয়। তো আমার তো মনে হয় না এই ধারা যদি ফিরে আসে এবং হয়তো সংসদ এটা বাতিল করার আগে 4-6 মাস সময় অতিবাহিত হয়, এর মধ্যে আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আবার বাংলাদেশে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করবে, এবং চালু করলে আমরা জনগণ নাগরিক হিসাবে সেটা প্রতিরোধ করব না। কাজেই ওটাও সংসদের হাতে ছেড়ে দেওয়া যায়। তবে ওটার ব্যাপারে চাইলে আদালত যে দুটো বলেছিলাম তার অতিরিক্ত এটার ব্যাপারে একটা সুরক্ষা দিতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। পঞ্চদশ সংশোধনীর মামলার আপিলের শুনানি শেষ। আগামীকালকে রায়ের জন্য দিন নির্ধারিত আছে। আমরা যে কথা আগেও বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে, এটা একটা মেসিভ পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়, এই মর্মে আমরা আগেও সাবমিশন রেখেছি। আর যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে, এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আর এর বাইরে যে অংশটুকু আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে 123 অনুচ্ছেদে নির্বাচন, একই সাথে তার সঙ্গে সংশ্লিষ্ট আছে শপথ, প্রধান উপদেষ্টার শপথ এবং উপদেষ্টাগণের শপথ। এর সঙ্গে সম্পৃক্ত আছে এদের যে বেতন ভাতাদি। এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে আর এগুলো থাকে তাহলে অ্যানোমেলি হয়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। কিন্তু কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী, যেমন সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, এবং আমাদের আর্টিকেল 8, 9, 10, 11, 12 রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে। এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। আদালত যদি এগুলো করতে যান, সিদ্ধান্ত নিতে যান, তখন আদালতের কাজটা পার্লামেন্টের কাজের উপরে আর একটা বাড়তি কাজ হয়ে যায়। এই জন্য ওই অংশটুকু আমরা বলেছি পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। সেখানে ডিবেট হবে, পক্ষে বিপক্ষে ডিবেট হবে, ডিবেট হয়ে যেটি গৃহীত হবে সেটি সংবিধানের পার্ট হবে 2/3 মেজরিটিতে, আর যেটি গৃহীত হবে না সেটি অটোমেটিক সংবিধানের পার্ট হবে না। ফলে পঞ্চদশ সংশোধনী সংবিধানের ভিতরে একটা অথরিটেটিভ সরকার ব্যবস্থা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এইখান থেকে জনগণের শাসনে আসতে গেলে এটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা আদালতের কাজ আর একটা হলো পার্লামেন্টের কাজ। আদালতের অংশটুকু দেখবে, এটা আমাদের সাবমিশন, আর পার্লামেন্টের অংশটুকু দেখবে এটি যেন উচ্চ আদালতের
আদেশে আগামীকালকে নির্ধারিত হয়, তবেই বাংলাদেশে অথরিটারিয়ান সরকার ব্যবস্থা, ডেমোক্রেসিকে ধ্বংস করে কোনো ব্যক্তি বিশেষ কিংবা পার্টিকুলার কোনো পার্টির হেজিমনি ক্রিয়েটের চাইতে জনগণের শাসন প্রতিষ্ঠা করাটা সহজতর হবে। অন্যথায় আপনি দেখবেন আগের এই পঞ্চদশ সংশোধনীতে ছিল 7A 7B। 7A 7B মানে হলো পার্লামেন্ট কতগুলো জিনিস সংশোধনই করতে পারবেন না, এই কথা বলে 7A 7B করা হয়েছে, এবং সেটা হবে সাংবিধানিক সেডিশন। আচ্ছা বলেন, জনগণ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, যুগ জমানা পরিবর্তন হয়, পার্লামেন্টও তো সংবিধান পরিবর্তনের সুযোগ থাকতে হবে যদি 2/3 মেজরিটি থাকে। কোনো কালে কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না, তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে বর্তমানে দাঁড়িয়ে থেকে আমরা কি করে নির্ধারণ করে দেব? আজ থেকে 20 বছর পরের পার্লামেন্ট যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সে সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেবে, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন, এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি, আর বাকি অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দিবেন। এটাই আমাদের প্রত্যাশা। রাষ্ট্রের পক্ষ থেকেও সাবমিশন রাখা হয়েছে যে তারাও এটি পুরাটা বাতিল চান না। রাষ্ট্রও মনে করে পার্লামেন্টের দায়িত্ব অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হোক, আর আদালতের অংশটুকু যেগুলো হাইকোর্ট ডিসাইড করেছেন সেগুলো উচ্চ আদালতে ডিসিশন ঠিক থাকুক, আর বাকিগুলো পার্লামেন্টের উপর ছেড়ে দিলে ওখানে বিশেষ কমিটি হবে, সংস্কার কমিটি হবে, তার উপর ভিত্তি করে জুলাই চার্টার আছে, তার দিক নির্দেশনা আছে, এইভাবে বিল উপস্থাপন হবে, এবং বিলটা সংসদে যখন গৃহীত হবে তখন সেটা সংবিধানে রূপান্তরিত হবে। ওই অংশটুকু যে অংশটুকু প্রিন্সিপাল নীতি কথা। আপনি কি সংসদের উপরে ছেড়ে দেওয়ার বিষয়টা তো জোর দিচ্ছেন কি জুলাই চার্টারের কারণে? না, কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী ব্যাপার। বলুন তো দেখি, বাংলাদেশে সেকুলারিজম থাকবে কি থাকবে না, এটিকে আদালত সিদ্ধান্ত নিতে পারবে? আদালত যদি এটি সিদ্ধান্ত নেয় তখন আদালতকে বলা হবে যে আদালত নিজেই আইন প্রণয়ন করছে। এই কাজটি মূলত কিন্তু সংসদের। এখন এটা জুলাই চার্টারে আছে কি নাই তার সঙ্গে তার সংশ্লিষ্টতা নাই, থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নাই, এটা আদালতেরই কাজ, এবং সেটা সেখানেই ছাড়তে হবে। এগুলো নীতি নির্ধারণী ব্যাপার। এর সঙ্গে আমাদের আছে 7A 7B, অর্থাৎ 7A 7Bতে বলা হয়েছে যে এই সংবিধানকে সংশোধন করতে পারবে না কতগুলো বিষয়, করলে সেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হবে। আমরা বলেছি এটি কোনো গণতান্ত্রিক সংবিধান থাকে না যে পরিবর্তন করতে পারবে না, করলে আবার সাংবিধানিক সেডিশন, সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা হবে। এর মানে কি? যাবজ্জীবন সাজা হবে। এটা তো একটা অ্যাবসার্ড, থাকতে পারে না সংবিধানে। আজকে আপনাদের এই প্রবেশের বিষয়ে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আমরা সহ আরও সিনিয়র আইনজীবী সহ মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে এনেছেন। একটু আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে। আমার ধারণা বরফ গলতে শুরু করেছে। আশা করি আমরা অতি দ্রুতই এই বিষয়টার একটা গ্রহণযোগ্য সমাধান হবে ইনশাআল্লাহ।